আমি সারা জীবন সাংসদ থাকবো তাই হয় নাকি? হবে না। এটা হয় আমি হারবো, না হয় কেউ আসবে নতুন আমার জায়গায়, এটাই হবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নেওয়া ভালো। 2007 সালে এসএসসিতে চাকরি করে স্কুলে মাস্টারমশাইগিরি করতাম, তখন বাড়িতে কাছেই একদম স্কুল ছিল। 1 বছর 3 মাস স্কুলে চাকরি করলাম, তখন আমি নেট কোয়ালিফাই করে গেছি। বাংলার মানুষের আওয়াজ, বাংলার মানুষের অসুবিধে সুবিধে এগুলো সব জায়গায় তোলা, রাস্তায় থাকা, এই সরকার যে চলছে সেই সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, দেশের প্রতি, নিজের কাজের প্রতি অকৃত্রিম নিষ্ঠা, এই পরিমাণ নিষ্ঠা এই বয়সে এসেও, এত কিছু পাওয়ার পরেও আরও কিছু করার খিদে, আরও নতুন কিছু করার জন্য। ওনার তো সংসার নেই, ছেলে মেয়ে নেই, কারোর জন্য তো কিছু রেখে যেতে পারবেন না। মানুষ সুকান্তবাবুকে একটু জানতে চাই যে আপনি একটু যদি আপনার সম্পর্কে অল্প করে বলতেন, যে আপনি রাজনীতিতে কিভাবে এলেন, কিভাবে শুরুর দিনগুলো ছিল, আর সেই একটা মধ্যবিত্ত পরিবার থেকে আজকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া, সেন্ট্রাল মিনিস্টার, এটা একটা বিশাল বড় ব্যাপার। জীবনে কি কি পরিবর্তন এলো আপনার? না দেখুন, সেরকম তো কিছু আমি মনে করি বলার মতো নেই। না, অনেকে জিজ্ঞেস করে মন্ত্রী হয়ে কেমন লাগে। আলাদা কিছুই লাগে না, একই রকম ব্যাপার। এ তো পরিবর্তনশীল, আজ আছে কাল থাকবে না, আমি সবাই জানে এটা, এবং এইভাবেই কাজ করা উচিত। যে যেটা আমার এখন আছে, আমি সারা জীবন সাংসদ থাকবো তাই হয় নাকি? হবে না। এটা হয় আমি হারবো, না হয় কেউ আসবে নতুন আমার জায়গায়, এটাই হবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নেওয়া ভালো। তো আমি দেখেছি, দেখুন, আমার জীবনে যখন যেটা এসেছে তখন সেটাকে আমি ভালো করে করার চেষ্টা করেছি। কোনো জায়গায় সফল হয়েছি, কোনো জায়গায় হয়তো অসফল হয়েছি। আমি 100% পারফেক্ট তো নই, কোনো মানুষই হয়তো হয় না, আমি সেটাতে বিশ্বাস করি। অনেকে মেগালোম্যানিয়াক হয়, তারা ভাবে তার মতো কেউ ছবি আঁকতে পারে না, তার মতো কেউ বই লিখতে পারে না, তার মতো কেউ কবিতা আবৃত্তি করতে পারে না, তিনি সব পারেন। আমি বিশ্বাস করি না যে আমি সব পারি। আমি বিভিন্ন লোকের কাছ থেকে শুনি, জানি, বোঝার চেষ্টা করি। যেরকম বললাম, রাধিকাপুর মতো ছোট একটা গ্রাম থেকে আমার চলা শুরু হয়েছিল, তারপরে একটু বড় হয়ে বালুরঘাটে চলে আসা, মানে যখন একটু বড় হলাম, পড়াশোনা শুরু বালুরঘাটেই বড় হয়েছি। তারপরে মাঝে কলকাতায় এসেছিলাম, 1 বছর থেকে আমার পারিনি আমি এখানে থাকতে, কারণ ওই বাসে যাওয়া আসা অভ্যেস ছিল না, মফস্বলের ছেলে। আবার ফিরে গেলাম বালুরঘাট, ফিরে গিয়ে বালুরঘাট কলেজে ভর্তি হলাম, পড়াশুনো অনার্স কমপ্লিট করলাম, করে মাস্টার ডিগ্রি করলাম। মাস্টার ডিগ্রি করে আর 5টা বাঙালি মধ্যবিত্তের মতো বিএড করতে গেলাম, এসএসসি দিলাম, এসএসসিতে চাকরি পেলাম, নেট কোয়ালিফাই। কত সাল এটা? আমার এসএসসি চাকরি পেয়েছিলাম 2007 সালে। 2007 সালে এসএসসিতে চাকরি করে স্কুলে মাস্টারমশাইগিরি করতাম, তখন বাড়িতে কাছেই একদম স্কুল ছিল। 1 বছর 3 মাস স্কুলে চাকরি করলাম, তখন আমি নেট কোয়ালিফাই করে গেছি। তো ইন্টারভিউ দিচ্ছি, 2টো ইন্টারভিউ দিলাম, গভর্নমেন্ট কলেজে চাকরি পেলাম, পিএসসির মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়ে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়ালাম। তখন গোর্খাল্যান্ড আন্দোলন চলছে, তখন লোকসভা ভোট হয়েছিল। আমি সেই লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের ডিউটিও পালন করেছি। 2009? হ্যাঁ, ওটা 2009 হবে সম্ভবত। আমি 2008 সালে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়াতে, ওখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন লেকচারার বলা হতো, সেই সময় আমি ঢুকি। তারপরে শিলিগুড়িতে আসি ট্রান্সফার হয়ে, ওখানে নতুন একটি কলেজ খোলে 2011 সালে। তারপরে 11 সাল থেকে আমি প্রায় ওখানে 3 বছর থাকি, 13 শেষ পর্যন্ত। তারপরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখানে ঢুকি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও সেখানে 19 অবধি চাকরি করার পর তারপরে আমি লোকসভাতে ইলেক্টেড হই 19 সালে প্রথমবারের জন্য। তারপরে যখন যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব করছি, এখনও যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করছি। এতদিন রাজ্য সভাপতি ছিলাম, তো রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছি। এখন পার্টি যে দায়িত্ব দিচ্ছে, রাজ্য সভাপতি থেকে যাওয়ার পরে অনেক দায়িত্ব দেয় পার্টি, তো সেই দায়িত্বগুলোকে পালন করা, বাংলার মানুষের আওয়াজ, বাংলার মানুষের অসুবিধে সুবিধে এগুলো সব জায়গায় তোলা, রাস্তায় থাকা, এই সরকার যে চলছে সেই সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, মানুষের, বিরোধী দলের যেটা কাজ, মানুষের আওয়াজকে তোলা। গোটা দিনের একটা ব্যস্ততা। লাস্ট প্রশ্ন বললেও আমার একটা লাস্ট প্রশ্ন খুব ইন্টারেস্টিং, এটা সত্যি লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি বেশ কিছুটা কাছ থেকে, অন্তত আমরা যাকে টিভিতে দেখি সেই নরেন্দ্র মোদী মানুষটিকে সামনে থেকে দেখেছেন। উনি একটা, কেউ মানুক না মানুক, ভারতবর্ষের বুকে ইতিহাস, 100 বছর বাদেও ওনার নাম নিয়ে চর্চা হবে। কি এমন দেখলেন মানুষটার মধ্যে যে এই স্তরে একটা লোক নিজেকে নিয়ে যেতে পারলো? আমি প্রথমে যে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম না, পেশেন্ট হেয়ারিং, নরেন্দ্র মোদী এখনও আপনি যদি নতুন আইডিয়া নিয়ে যান, উনি অনেকক্ষণ ধরে শোনেন, কথা বলেন কম, প্রথমে কথা বলেন না, উনি শোনেন, আপনাকে শুনবেন। এইটা হচ্ছে ওনার বিরাট বড় গুণ।
আর দেশের প্রতি, নিজের কাজের প্রতি অকৃত্রিম নিষ্ঠা, এই পরিমাণ নিষ্ঠা, এই বয়সে এসেও এত কিছু পাওয়ার পরেও আরও কিছু করার খিদে, আরও নতুন কিছু করার জন্য। ওনার তো সংসার নেই, ছেলে মেয়ে নেই, কারোর জন্য তো কিছু রেখে যেতে পারবেন না, কিন্তু দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের আগামী যুব সমাজের জন্য। এবং ওনার লক্ষ্য ভারতবর্ষকে, উনি যে লক্ষ্য দিয়েছেন 2047 সাল বিকশিত ভারত। উনি তো থাকবেন না সেই সময়, আশা করি অনেক বয়স হয়ে যাবে, ভগবান করে বেঁচে থাকুন উনি, কিন্তু বাস্তবিকতা বলেন যে উনি হয়তো থাকবেন না। কিন্তু উনি সেই স্বপ্নকে সামনে রেখে সমানে প্রয়াস করে যাচ্ছেন। আমি প্রথমে একটা তথ্য দিয়েছিলাম, আরেকটি তথ্য দিই। এখনও পর্যন্ত 24টি দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার দেশের হাইয়েস্ট অর্ডার, ঘানা লাস্ট রিসেন্টলি ঘানা হাইয়েস্ট অর্ডার দিয়েছে। তো এটা তো বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা শুধু নরেন্দ্র মোদীর নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের অ্যাচিভমেন্ট। এবং আপনি মুসলিম ভোটের কথা বললেন না, এখানে শেষে আমি শুধু এটাই বলি, যারা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরবের বিভিন্ন কান্ট্রি আছে, আরব ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি আছে, আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আছে। তারা নিজেদেরকে সুপিরিয়ার মুসলিম মনে করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদেরকে তারা একটু ইনফিরিয়ার মনে করে তাদের দৃষ্টিতে। তো তারা যদি নরেন্দ্র মোদীকে বুঝতে পারে, আমার মনে হয় আজ না হয় কাল ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীকে বাংলার সংখ্যালঘু সমাজও বুঝবে। যেরকম ঠিক এমন গুজরাটে বুঝছে, আসামে বুঝতে পেরেছে। আসামে এবার আমরা একটি সিট আমরা বরাক উপত্যকায় জিতেছি লোকসভাতে, যেখানে 50% উপরে মুসলিম ভোট আছে, প্রায় কাছাকাছি সেখানে ভোট আছে। সেই ভোট আমরা এবার বিজেপি জিতেছে সেখানে, এবং সেখানে কিন্তু র্যাগিংয়ের কোনো অভিযোগ নেই, রিগিংয়ের কোনো অভিযোগ নেই, যে বুথ লুট করে বিজেপি জিতে গেছে সে অভিযোগ নেই। প্রমাণ না হওয়া তো পরের বিষয়, আমাদের বিরোধী দলও বলেন না যে আমরা করেছি সেটা। তো মাইন্ডসেটস চেঞ্জ হচ্ছে, আগামী দিনে চেঞ্জ হবে। আমি সেই জন্য শিক্ষিত যুব সমাজ যারা আগামী দিনে সামনে বাংলাকে তথা ভারতবর্ষকে নেতৃত্ব দেবে, আমি তাদেরকে বলবো যে আসুন পজিটিভ রাজনীতিতে অংশগ্রহণ করি। বাংলা কোথায় যাবে আগামী দিনে? ভারত তো বিকশিত ভারত হবে, কিন্তু ভারতের ইন্টেলেকচুয়াল রাজধানী, কালচারাল ক্যাপিটাল অফ দিস কান্ট্রি, তা হচ্ছে বাংলা। সেখানে বাংলা কোথায় থাকবে? সেই বাংলা কোথায় থাকবে? বাংলা যদি পিছিয়ে পড়ে তো আমরা বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। বামফ্রন্টের আমলে আমরা চিৎকার করতাম, বঞ্চিত, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, মানছি না, মানব না। এখনও একই কথা বলছি, কতদিন বঞ্চিত বঞ্চিত করব? তো আমাদের মনে হয় সেই জায়গা থেকে বেরিয়ে এসে মহান ভারতবর্ষে তৈরি, যে ভারতবর্ষ মহান ছিল, গোটা পৃথিবীর মানুষ আসতেন এই ভারতবর্ষে, ধর্নাঢ্য হওয়ার জন্য আসতেন, মানে রোজগার করে বড়লোক হওয়ার জন্য আসতেন। সে লর্ড ক্লাইভ থেকে সবাই কিন্তু ভাগ্য অন্বেষণে এখানে এসেছিলেন, বা ভাস্কো দা গামা থেকে শুরু করে সবাই। তো এই ভারতবর্ষ আবার মহান হবে। কবির ভাষায় যেটা আমরা বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবং সেক্ষেত্রে বাংলাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ আসন নিতে হবে, এবং আমরা সেটা নিতে পারবো যদি সঠিক পথপ্রদর্শক থাকে এবং সঠিক প্ল্যান। ওই কথাটা আবার ফিরে আসে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হ্যাঁ, কিন্তু এটা এই মুহূর্তে কিন্তু সত্য নয়, আমি বলছি। এই মুহূর্তে কিন্তু আমরা সত্যি পিছিয়ে যাচ্ছি, এবং সেটা বাংলার গবেষণা থেকে শুরু করে সব কিছু দেখলে কিন্তু প্রতীয়মান হয়, খুব স্পষ্ট। যারা একটু ওয়াকিবহাল তারা কিন্তু, এবং কত যে শিক্ষিত বাঙালি যুব সমাজ আউট অফ স্টেট থাকছে। আপনি সল্টলেকে যান, দেখবেন বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, কারণ শিক্ষিত বাঙালি সব ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। কি হবে এরপরে? এবার তো সব জায়গায় জেরিয়াট্রিক কেয়ারস শুরু করতে হবে, যে শুধু বাংলাতে বৃদ্ধ মা বাবারাই পড়ে থাকবে। শিক্ষিতরাও চলে যাচ্ছে, যারা কম শিক্ষিত, অশিক্ষিত বলবো না, কম শিক্ষিত, লেবারের কাজ করে, প্লাম্বারের কাজ করে, তারাও আমাদের রাজ্যে থাকতে পারছে না। রিসেন্টলি গত লোকসভা নির্বাচনের আগে এস আলুওয়ালিয়া, তার বর্ধমানের দুজন আদিবাসী, তারা সাউথে গেছিল ধান লাগানোর কাজ করতে, তারা মারা যায় সেখানে, সম্ভবত সর্পদংশনে বা এই ধরনের কোনো কারণে। উনি বডিটা ফেরত নিয়ে এসেছিলেন আমাদের গত লোকসভা নির্বাচনের আগে, তখন উনি সাংসদ ছিলেন। তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন অফ বেঙ্গল, যে ধান লাগানোর কাজ করতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে 100 দিনের কাজ নেই তাই যাচ্ছে, কিন্তু 100 দিনের কাজ কাদের জন্য? আপনি দেখবেন তো 100 দিনের কাজ, মানে MGNREGS যখন কংগ্রেস আমলে এটাকে আনা হয়েছিল, কাদের জন্য আনা হয়েছিল? যারা বাড়ির থেকে দূরে যেতে পারবে না তাদের জন্য, যাদের উপায় নেই তাদের জন্য। আপনার এখানে ইন্ডাস্ট্রি থাকবে না, কাজ থাকবে না, মানুষ ধান লাগাতে অন্য রাজ্যে যাবে। এই পরিস্থিতি বাংলার হচ্ছে। এটা
দূর হওয়া প্রয়োজন এবং আমার মনে হচ্ছে সময় চলে এসছে। ভূমিষ্ঠ হওয়ার সন্তান, নতুন সন্তান ভূমিষ্ঠ হবে, নতুন সরকার তৈরি হবে এবং তার মাধ্যমে বাংলার আবার উত্তরণ ঘটবে।